হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই পড়াশোনা করে রেখেছো আগে থেকে। তো আমরা যে আগের ক্লাসে ভিডিও লেকচারটা তৈরি করেছিলাম যে মাত্রা বিশ্লেষণের উপর, সেখানে আমরা থিওরিটা আলোচনাটা করেছিলাম। তো আজকে আমরা সেই থিওরির উপর বেস করে কিছু ম্যাথমেটিক্স করব আমরা, যেগুলো সাধারণত পরীক্ষায় পড়ে। এই যে মাত্রা বিশ্লেষণ থেকে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি, প্রথম নম্বর যে প্রবলেমগুলো আমরা করার চেষ্টা করবো, অ্যাটেম্প করার চেষ্টা করবো। এক নম্বর হচ্ছে কি, যে কোনো যে ইকুয়েশন যেগুলো হচ্ছে আমরা আলোচনা করব বিভিন্ন চ্যাপ্টারে, এই চ্যাপ্টার এমন একটি চ্যাপ্টার যেখানে আমরা কি বলছি যে সমস্ত যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো পরবর্তী সময়ে, কিংবা যেগুলো পড়েও এসেছি, সেইগুলো থেকে আমরা যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম, সমীকরণগুলো, সেই ইকুয়েশনগুলোর যে সঠিক কিনা আমরা একবার ভেরিফাই করতেও পারি। যদি কোনো কারণে আমরা ভুলবশত ইকুয়েশনটাকে লিখতে অসুবিধা হচ্ছে, তখন আমরা মাত্রাগত দিক থেকে ইকুয়েশনটা কি হতে পারে আমরা তারও যে তাকে সঠিক করে ফেলতে পারি। অর্থাৎ মাত্রা বিশ্লেষণটাকে প্রয়োগ করে কোনো সমীকরণগুলো, অর্থাৎ সমীকরণ বলতে কি, আমরা যে বিভিন্ন ভৌত রাশির সম্পর্কিত যে সমীকরণগুলো বিভিন্ন অধ্যায়ে আমরা পড়ব, সেই সমীকরণগুলো আমরা কিন্তু যাচাই করে নিতে পারবো, অর্থাৎ সেইগুলো সঠিক না বেঠিক। যেমন ভাবে একটা এক্সাম্পল আমরা এখানে বলছি, সেই সমীকরণগুলো যাচাই করতে পারবো। অ্যাপ্লিকেশন হিসেবে আমরা যেটা করতে পারবো, আমরা এই অ্যাপ্লিকেশন পার্টটা সেদিন আলোচনা করেছিলাম, কিন্তু কিভাবে করব। ধরো সাপোজ একটা আমরা ম্যাথমেটিক্স গুলো বিভিন্ন এক্সাম্পল গুলো বই থেকে নিয়েছি। ধরো কোনো একটা ছাত্র একটা, আমরা যে আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের যে ভরের পরিবর্তন ঘটতে থাকে গতিবেগে চলার সঙ্গে সঙ্গে, সেই গতিটা অবশ্যই আলোর গতিবেগের সঙ্গে চললে হয়। তো সেই একটা সমীকরণ সে লিখে রেখেছে, m সমান m0/1 মাইনাস ভি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এখানে সে একটা জিনিস লিখতে ভুলে গেছে। জানে সেই ইকুয়েশনের মধ্যে আলোর গতি সম্পর্কিত যে সি, এটা হচ্ছে আলোর গতিবেগকে বোঝায়। তো এই সমীকরণে কোথায় লিখতে হবে, এই সমীকরণটা কোথায় লিখতে হবে, তখন আমরা যদি এই সমীকরণটার মাত্রা বিশ্লেষণ করি, তাহলে এই সমীকরণের এই এমটা কি জিনিস না, কোনো বস্তুর গতিশীল অবস্থায় তার ভর, আর m0 কি জিনিস না, কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে তার ভর। তাহলে এই সমীকরণ থেকেই বুঝতেই পারছি যে এই সমীকরণটার বাম দিক এবং ডান দিকের যে মাত্রা একই হতে হবে। সেই বাম দিক ও ডান দিকের মাত্রা একই হতে গেলে কিন্তু নিচে এই দিকে ভরের মাত্রা হলেও এইদিকে কিন্তু ভরের মাত্রা উপরে রয়েছে, কিন্তু নিচে যেহেতু গতিবেগের স্কোয়ার হয়ে গেছে, তাহলে নিচে কিন্তু একটা গতিবেগের মাত্রা থেকে যাবে। তো এই যে সমীকরণের সিটাকে নিশ্চয়ই যদি আমরা m0/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার লিখতে পারি, তাহলে কিন্তু মাত্রাহীন হয়ে যাবে, এই এককটা মাত্রাহীন হবে। কারণ এইখানে এক যে সংখ্যা, এটা একটা মাত্রাহীন সংখ্যা থেকে ভি স্কোয়ার কোনোদিনও বাদ যেতে পারে না। তাহলে কোনো একটা সমমাত্রার নীতি আমরা কি জেনেছি, যে একই মাত্রা যুক্ত রাশিগুলোকে যোগ বিয়োগ করা যাবে, বা কিংবা মাত্রাহীন রাশিগুলোকে যোগ বিয়োগ করা যাবে, কিন্তু গুণ ভাগ করা যেতে পারে। মাত্রা ভিন্ন ভিন্ন মাত্রার গুণ ভাগ এগুলো করা যেতে পারে, কিন্তু যে যোগ কিংবা বিয়োগ করার সময় সমমাত্রার নীতিকে আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে এই রাশিটা কিন্তু মাত্রাহীন নয়, এটা মাত্রাহীন। তাহলে এই রাশিটাকে মাত্রাহীন করতে গেলে আমরা এইখানেই সি স্কয়ারটাকে অ্যাপ্লাই করব। তো এইভাবে কোনো সমীকরণকে আমরা কোনো জায়গায় ত্রুটি থাকলে তাকে আমরা যখন আমরা কোনো সমীকরণ লিখতে যাচ্ছি মনে রাখার ক্ষেত্রে এটা আমাদের খুব সুবিধাজনক হয়ে যায়। দ্বিতীয়ত কি, বিভিন্ন যে সমীকরণগুলোর যাচাই বলতে কি, যে সমীকরণটা আমরা যেগুলো পড়বো বিভিন্ন অধ্যায়ে পড়েছি, যেমন আইনস্টাইনের আপেক্ষিকতা বাদকে কাজে লাগিয়ে যে ভর শক্তির সমীকরণ E সমান mc স্কোয়ার সমীকরণটা আমরা জেনেছি। তাহলে এই সমীকরণটা আমরা kmc স্কোয়ার একটা সমীকরণ দিলাম। তাহলে মাত্রাগতভাবে নিশ্চয়ই এই পাশের সঙ্গে এই পাশের মাত্রাগত মিল হবেই। এই ধ্রুবকটাকে বাদ দিলে যে সমীকরণটা আমরা পাবো, ই মানে কি, এনার্জি বা শক্তি। শক্তির মাত্রা কি আমরা জানি, কার্যের মাত্রা যা, শক্তির মাত্রাও তা। অর্থাৎ কি হবে, এম এল স্কোয়ার t-2 হবে এই পাশের মাত্রা। আর যদি এই পাশের মাত্রাটা লিখি, এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সি মানে আলোর গতিবেগের মাত্রা কত, এল t-1 তার হোল স্কোয়ার। তাহলে এটা লিখলে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার t-2। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মাত্রাগত দিক থেকে এই সমীকরণটা কিন্তু প্রযোজ্য হবে। তো
তো সেই রকম আরো কতগুলো সমীকরণ, ধরো আমরা সমীকরণগুলো লিখতে বা যাচাই করতে আমরা চাইছি, যে সমীকরণগুলোকে আমরা বিভিন্ন অধ্যায় পরবর্তীকালে পড়ব, সেই সমীকরণগুলোকে আগে প্রথমে আমরা যাচাই করে নিতে চাইছি। তো যেমনভাবে আমরা এর পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে একমাত্রিক গতি সমীকরণ, সেই চ্যাপ্টারে কিছু যে সমীকরণগুলো যেমন পাবো, যেমন ধরো আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, এটা একটা সমীকরণ, একমাত্রিক গতির সমীকরণ, কিংবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এটা আমরা জানি, কিংবা হচ্ছে ধরো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই সমীকরণগুলো যেগুলো আমরা জানছি, মাত্রাগতভাবে কিন্তু এরা সমমাত্রা নীতি মেনে চলবে, অর্থাৎ এই পাশের মাত্রা কোনো সমীকরণের এই পাশের মাত্রার সঙ্গে সমান হবে। আবার এই পাশের মাত্রাটা যেহেতু যোগের আকারে রয়েছে, তাহলে এই ভৌত রাশির মাত্রা এবং এই ভৌত রাশির মাত্রা নিশ্চয়ই একই হবে, তবেই তাদেরকে যুক্ত করা গেছে। ঠিক একইভাবে আমরা যদি এই ভৌত রাশিগুলোর মাত্রা দেখি, ইউ স্কোয়ারের মাত্রা ভি স্কোয়ারের মাত্রা একই, কিন্তু আবার 2as, তাহলে এই as এর মাত্রা যদি নির্ণয় করি, a মানে হচ্ছে ত্বরণ, a l t-2, ত্বরণের মাত্রা কি l t-2, ইনটু সরণের মাত্রা s মানে সরণ l, তাহলে এটা হয়ে যাচ্ছে l স্কয়ার t-2, যেটা হচ্ছে গতিবেগের মাত্রার বর্গ নিঃসন্দেহে। গতিবেগের মাত্রাটা কি, তো নিশ্চয়ই এগুলো হচ্ছে। আবার এই যে সমীকরণগুলো যেটা আমরা বলছি, এই সমীকরণে ইউ টি এর মাত্রা যদি আমরা দেখি l t-1, সঙ্গে সঙ্গে আরো একটা t গুণ হবে, তাহলে হয়ে যাচ্ছে কত l। তাহলে এই পাশে সরণের মাত্রা তাহলে আমরা জানি যে l, এই সমীকরণটা তাহলে ঠিক আছে। আবার এই যে ধ্রুবক রাশি বর্জিত যে অপর যে ভৌত রাশিটা আমরা লিখতে যাচ্ছি, তাহলে তার মাত্রাও যদি নির্ণয় করি l t-2, এই হচ্ছে কি না ত্বরণ, ভি হচ্ছে গতিবেগ, ইনটু তার সঙ্গে টি স্কয়ার থাকছে, তাহলে টি স্কয়ার আর t-2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে l। তাহলে এই কোন সমীকরণ যে ভৌত রাশিগুলো দিয়ে তৈরি, সেই ভৌত রাশিগুলো ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। শুধু এখানে তাহলে সমস্যাটা বুঝতেই পারছো যে কোনো সমীকরণের ধ্রুবক সংখ্যাগুলো কত হতে পারে, সেইগুলো কিন্তু এই সমীকরণ বলতে পারবে না। তো কিন্তু বাকি কোনো জায়গায় মাত্রাগত দিক থেকে অন্য কোনো ভৌত রাশিকে আমরা যাচাই করে ফেলতে পারি। আবার এই যে একমাত্রিক গতির সমীকরণে আমরা আরেকটা সমীকরণ পড়ে থাকি যে n তম সেকেন্ডে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, n তম সেকেন্ডে, তাহলে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আমরা জানি u প্লাস হাফ ইন্টু 2n-1, হাফ a ইন্টু 2n-1। এই সমীকরণটা আমরা প্রমাণ করব কি করে এসছে, কিন্তু এক্ষেত্রে এই সমীকরণটা তোমরা যে n তম সেকেন্ডে, অর্থাৎ n+1 সেকেন্ড মাইনাস n সেকেন্ডে যে পথটা গেছে, তাহলে n+1 সেকেন্ডে যে রাস্তা গেছে বিযুক্ত n সেকেন্ডে যে রাস্তা গেছে, সেই দুটোর বিয়োগফল। তোরা এটা বলছি n+1 সেকেন্ডে বস্তুটা এখান থেকে এত দূর এসেছে, আর এটা n সেকেন্ডে, তাহলে n তম সেকেন্ডে সে এইখান থেকে এইখান পর্যন্ত এসেছে। তো এইখানে মাত্রা তোমরা কিন্তু একটা খেয়াল করো, এই পাশের যে মাত্রা এটা কিন্তু একটা গতিবেগকে বোঝাচ্ছে, কারণ 1 সেকেন্ডে যতটা রাস্তা সে অতিক্রম করেছে সেই সময়টা সেটা কিন্তু পার সেকেন্ড কথাটা রয়েছে। তাহলে এক্ষেত্রে এইটা কিন্তু প্রকৃতপক্ষে এর মাত্রাটা হচ্ছে কিন্তু lt-1, কারণ এটা n তম সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে গেছে, তাহলে এই পাশের মাত্রা কিন্তু অবশ্যই lt-1। কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা শুধু কিন্তু l এর মাত্রা হবে, কিন্তু না, lt-1 হবে এর প্রকৃত মাত্রা, কারণ n তম সেকেন্ডে গেছে, 1 সেকেন্ডে যে দূরত্ব গেছে। ঠিক একইভাবে এইখানে তাহলে নিশ্চয়ই এটা গতিবেগের মাত্রার সঙ্গে মিলে যাচ্ছে lt-1, এবং এখানেও যদি আমরা করি n তম সেকেন্ডে, তাহলে একটা সময়কে বোঝাচ্ছে, সময় ইনটু ত্বরণ যখন গুণ হবে lt-2 ইনটু t একটা যখন গুণ হবে, তাহলে এখানে মাত্রাটাও আমরা সেম একই পাবো lt-1। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন গাণিতিক সমীকরণগুলো কিন্তু অবশ্যই সেইগুলো কিন্তু মাত্রাগতভাবে তারা সঠিক হবে। আচ্ছা, এই যে সমীকরণ যাচাই তো আমরা করতে পারবো, সঙ্গে সঙ্গে আরো অনেক সমীকরণ, একমাত্রিক গতির সমীকরণ ছাড়াও আমরা বিভিন্ন অধ্যায় থেকে একটা করে সমীকরণ নিয়ে আমরা এই অধ্যায়টাকে আলোচনা করব। তো এর পরবর্তী অধ্যায়ে যে সমস্ত সমীকরণগুলো আমরা পাবো, ধরো অনেক সময় আমরা গতিশক্তি স্থিতিশক্তি শক্তির সংরক্ষণ সূত্র পড়েছি, যে গতিশক্তি পুরোপুরি যদি স্থিতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে,
তাহলে গতিশক্তির রাশিমালা আমাদের জানা আছে হাফ এম ভি স্কোয়ার, সঙ্গে সঙ্গে স্থিতিশক্তি অভিকর্ষের স্থিতিশক্তির রাশিমালা। তাহলে নিশ্চয়ই এই যে পাশের মাত্রা এবং এই পাশের মাত্রা একই হবে। আমি যদি মাত্রা নির্ণয় করে দেখি ধ্রুবক রাশিটা বাদ দিয়ে, তাহলে এম এর মাত্রা এম, ক্যাপিটাল এম, বেগের মাত্রা এল টি মাইনাস ওয়ান, তার হোল স্কয়ার মানে এল স্কয়ার ওয়ান টি মাইনাস টু। আর এই পাশের মাত্রা যদি নির্ণয় করি, এম এর মাত্রা এম, জি মানে হচ্ছে ত্বরণের মাত্রা এল টি মাইনাস ওয়ান, এইচ এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু, আবার এইচ এর মাত্রা দৈর্ঘ্যের মাত্রা এল। তাহলে এইভাবে এটাকে সমাধান করলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তো এইভাবে মাত্রাগুলোও পাবো। কিংবা যদি আমরা কম্পাঙ্কের, যখন আমরা পরবর্তী অধ্যায়ে আমরা হচ্ছে সরল দোলক চ্যাপ্টার থেকে আমরা একটা যখন যে কোনো বৃহৎ বড় দোলক তৈরি করব, সেই দোলকের যে কম্পাঙ্ক আমরা পাবো, সেই কম্পাঙ্কের রাশিমালা n সমান 2 পাই রুট ওভার এম জি এল বাই ক্যাপিটাল আই, এইরকম একটা সমীকরণ আমরা পাবো। যেগুলো যে কোনো একটা যে দোলক, সরল দোলক নয়, এটা কিন্তু একটা যে আবর্ত দোলকের ক্ষেত্রে আমি পাচ্ছি এই আইটা, এক্ষেত্রে কি বলা হচ্ছে যে জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক, এই জড়তা ভ্রামক নিউটা কি বলা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে মাত্রাগত দিক থেকে আমরা যাচাই করার চেষ্টা করব। আর বাকি রাশিগুলো, ভৌত রাশিগুলো নিশ্চয়ই জানা আছে। এমটা হচ্ছে ভর, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এবং এলটা কি, এলটা হচ্ছে কিন্তু দৈর্ঘ্য। তো এই যে সমীকরণটার মাত্রা বিশ্লেষণ করলে ধ্রুবক রাশিটা বাদ দিয়ে এই পাশের মাত্রার সঙ্গে নিঃসন্দেহে এই পাশের মাত্রা একই হতে হবে। যদি কম্পাঙ্কের মাত্রা হয়, তাহলে কম্পাঙ্ক মানে কি, এক সেকেন্ডে যতবার কম্পন ঘটে, তাহলে সংখ্যা কোনো একটা সংখ্যা ভাজিতক পার সেকেন্ড, তাহলে এককে যেটা থাকছে মাত্রাটার কম্পাঙ্কের মাত্রাগত টি মাইনাস ওয়ান। কারণ কম্পাঙ্ক কাকে বলে, কোনো বস্তু এক সেকেন্ডে যতবার কাঁপছে, তাহলে সংখ্যা কতবার কাঁপছে সেটা একটা সংখ্যা পার সেকেন্ড, তাহলে সেই সংখ্যার তো কোনো মাত্রা নেই। তো এই কম্পাঙ্কের মাত্রা টি ইনভার্স, এটা একটা ধ্রুবক রাশির মাত্রা নেই। এখন এই যে রুট ওভারের মধ্যে ভৌত রাশিটার মাত্রা যদি লিখি, তাহলে রুট ওভার অফ, আমরা যদি রুট ওভার অফ এম এর মাত্রা ক্যাপিটাল এম, জি মানে কি অভিকর্ষজ ত্বরণ এল টি মাইনাস টু, আর এল মানে কত এল, আর আই মানে কি জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক যখন আমরা পড়বো আবর্ত গতিবিজ্ঞান, সেইখানে জড়তা ভ্রামককে আমরা প্রকাশ করা হয় এম ইন্টু আর স্কোয়ার, এম ইন্টু আর স্কোয়ার। তাহলে এম ইন্টু আর স্কোয়ার মানে এম হচ্ছে ক্যাপিটাল এম, আর মানে কি দূরত্বর স্কোয়ার। তাহলে এইটাকে এইখান থেকে দেখো এল এল আর এল স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এম এম ক্যান্সেল হয়ে গেল, থাকছে কত টি টু দি পাওয়ার মাইনাস টু এর রুট, টি টু দি পাওয়ার মাইনাস টু তার রুট, অর্থাৎ টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখতেই পাচ্ছ যে এই সমীকরণটার উভয় পক্ষে মাত্রাগত দিক থেকে সমান রয়েছে। এই রকম ভাবে আরো কতগুলো সমীকরণ আমরা আলোচনাটা করে নিচ্ছি একসঙ্গে। যেমন ধরো আমরা সরল দোলক গতি যখন পড়বো, কোন কণার সরল দোলক গতিতে কম্পন হলে তার সরণের সঙ্গে সময়ের সঙ্গে সরণের যে একটা সমীকরণ আমরা জানবো, y সমান a sin 2 পাই টি বাই ক্যাপিটাল। তো এই সাইনের পরে যেটা থাকে সেটা একটা অপেক্ষকটা সাধারণত মাত্রাহীন হয়ে থাকে, এটা একটা কোণের মাত্রা। তো এটা একটা মাত্রাহীন কোণ, যেটা আমরা জানি থিটা দুটো চাপ বাই ব্যাসার্ধ। তো এটার মাত্রা সাধারণত থাকবে না। তাহলে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এই যে টি এর মাত্রা এবং ক্যাপিটাল টি উভয়ের মাত্রা ক্যান্সেল হয়ে গিয়ে এটা একটা মাত্রাহীন রাশি হবে, এটা মাত্রাহীন। তো এইভাবে এই পাশে যে সরণের মাত্রা আর এই পাশে যেটা বিস্তারকে বলছে, কারণ সরল দোলগতিতে কাঁপলে কোনো কণা সরল দোলগতিতে কাঁপছে, তো তার টাইম অক্ষের সাপেক্ষে তার সরণটাকে বোঝানো হচ্ছে। এই যে সর্বোচ্চ সরণটাকে, এটাকে আমরা বলে থাকি এর বিস্তার, বুঝা গেছে? এই বিস্তার আর মাঝে যে কোনো জায়গায় অবস্থানের সরণটাকে আমরা এক্স বলে বলছি, যে কোনো সময় একটা সরণকে। তাহলে আর টাইম পিরিয়ড, এই সময় থেকে এই সময়টাকে আমরা টাইম পিরিয়ড ক্যাপিটাল টি বলে বলছি। তাহলে এই সমীকরণে এইটা তো মাত্রাহীন রাশি হবে, হতে গেলে তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ টি বাই ক্যাপিটাল টি, এটা মাত্রাহীন হয়েছে। আর এই পাশে সরণ আর বিস্তার, তাহলে এদের এই পাশের মাত্রা এল, এই পাশের এটার মাত্রা এল, আর এটার মাত্রাহীন, তাহলে নিশ্চয়ই উভয় পক্ষের মাত্রা একই থাকবে। আবার কি আমরা যখন যে ম্যাটার ওয়েভ পড়বো, ম্যাটার ওয়েভ যেটা হচ্ছে ক্লাস 12-এ আমরা পড়বো, তো যে কোনো কণা যখন গতিতে থাকে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা তরঙ্গ থাকে, সেটা আমরা গ্রুপ ভেলোসিটি বলবো, গ্রুপ ভেলোসিটি নিয়ে থাকবে। সেই তরঙ্গের সমীকরণ ল্যামডা সমান এইচ বাই এম ভি,
এই যে ল্যামডা ডি ব্রগলি ওয়েভলেন্থ এইচ বাই এমভি, এইচটা কি প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এটা একটা ভৌত রাশি বা ধ্রুবক, কিন্তু এর হচ্ছে মাত্রা রয়েছে। এই মাত্রাটা আমরা কি করে বার করব, এবং মাত্রাগত দিক থেকে দেখাবো যে এই পাশের মাত্রা এই পাশের মাত্রা একই হবে। প্ল্যাঙ্কের ধ্রুবক, এই ধ্রুবকটার মাত্রা বের করতে গেলে আমরা যখন কোনো তরঙ্গের শক্তির সমীকরণ আলোচনা করেছি, কোনো তরঙ্গের শক্তি আমরা যেটা বলেছি যে ই সমান এইচ নিউ, ই মানে হচ্ছে শক্তি, কোনো তরঙ্গের কম্পাঙ্কের সঙ্গে তার শক্তি সমীকরণে এই যে এইচটা আছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এইখান থেকে আমি যদি এইচ এর প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা বের করতে চাই, তাহলে ই এর মাত্রা বাই কম্পাঙ্কের মাত্রা। এখন ই মানে এনার্জি বা শক্তি, তার মাত্রা কত আমরা জানি এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই এটার মাত্রা হচ্ছে 1/t। তাহলে এই যে টিটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 1। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রাটা আমরা আলোর যে তরঙ্গ ধর্ম, যেখান থেকে তার শক্তির সম্পর্কটা আমরা দশম শ্রেণীতে হয়তো পড়েছো, তোমরা মনে করতে পারো। তো সেই সমীকরণ থেকে তোমরা এটা পেয়ে যাবে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা। তো সঙ্গে সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের যে মাত্রা, আমি যদি এই সমীকরণে বাম পাশটা দেখি, তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা দৈর্ঘ্যের মাত্রা, আর এই দিকে যদি আমরা দেখি, তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা আমরা জেনে গেলাম কত না এম এল স্কোয়ার টি মাইনাস 1, আর অপরদিকে এম এর মাত্রা ক্যাপিটাল এম, ভি এর মাত্রা কত এল টি মাইনাস 1। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এল স্কোয়ার আর এল ক্যান্সেল হয়ে গিয়ে একটা এল থাকছে, আর টি ইনভার্স 1 টি দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে এল। তাহলে উভয় পাশের মাত্রা একই হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ভৌত সমীকরণগুলো যেগুলো আমরা বিভিন্ন চ্যাপ্টার জুড়ে পড়ব, সেইগুলো কিন্তু মাত্রাগত দিক থেকে একই হতে অবশ্যই হবে, না হলে আমাদের সমীকরণটা কোথাও ভুল রয়েছে। শুধু কেবলমাত্র কোনো ধ্রুবক, যে মাত্রাহীন যদি কোনো ধ্রুবক থাকে, সেইটা কিন্তু আমরা নির্ণয় করতে এখানে পারবো না। তো সমীকরণ যাচাইগুলো এভাবে করা যেতে পারে। তো আরো অনেকগুলো সমীকরণ ধরো বিভিন্ন সময় যাচাই করতে দিয়ে থাকে। তোমরা এনসিইআরটির বই থেকে আমরা কতগুলো প্রবলেম আমরা নিয়েছি, যে একজন ছাত্র সরলদোলকের যে সরণ সম্পর্কিত কতগুলো সমীকরণ দেওয়া ছিল, ছাপার ভুল হয়ে গেছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে কোনটাও ভুল হয়েছে। ধরো ওয়াই সমান এ সাইন 2 pi t বাই ক্যাপিটাল টি। তাহলে এই সমীকরণটা দেখতে পাচ্ছ, এটাও ক্যাপিটাল টি রয়েছে, টি উভয়ের মাত্রাহীন রাশি হওয়ার জন্য তাহলে এটা একটা মাত্রাহীন রাশি, ঠিক আছে। এই পাশের মাত্রা একটা বিস্তারের মাত্রা আর সরণের মাত্রা, তাহলে দুপাশের মাত্রা কিন্তু একই হয়ে যাচ্ছে। তাহলে এই সমীকরণটা আমার সঠিক রয়েছে। দ্বিতীয় আরেকটা সমীকরণ আমরা যদি বলি, y সমান, দ্বিতীয় আরেকটা সমীকরণ y সমান a sin গামা মিউ টি, গামা বলছি মিউ, এটা কম্পাঙ্ক। তাহলে এক্ষেত্রেও এই সমীকরণটা কম্পাঙ্কের মাত্রা আমরা জানি 1/ক্যাপিটাল টি, আবার টি এর মাত্রা ক্যাপিটাল টি, এই দুটোর মাত্রা ক্যান্সেল হয়ে গিয়ে 1 মাত্রা পাচ্ছি, এটা মাত্রাহীন রাশি হচ্ছে। তাহলে তখনই এইটার অপেক্ষকটা কার্যকরী হবে, এবং এটা একটা তাহলে মাত্রা, উভয় পাশের মাত্রা এল আর এই পাশের মাত্রা এল। তাহলে এটা সমমাত্রার নীতি প্রয়োগ করে দেখছি এটা একটা সঠিক সমীকরণ। আবার যদি আর একটা সমীকরণ দেওয়া রয়েছে, যেখানে বলছে যে y সমান a বাই ক্যাপিটাল টি সাইন অফ টি বাই এ। তাহলে এটা দেখতে পাচ্ছ, এটা একটা বিস্তার বা কোনো একটা সরণকে বোঝাচ্ছে সময়, তাহলে নিশ্চয়ই মাত্রাগত দিক থেকে এটা মাত্রাহীন হচ্ছে না, তাহলে এই সমীকরণটা সঠিক নয়। আবার এই পাশের এই যে মাত্রাটার সঙ্গে এই পাশের মাত্রাও সঠিক হচ্ছে না, তাহলে 3 নম্বর সমীকরণটা এটা কিন্তু একটা ভুল সমীকরণ দেওয়া হয়েছে। আবার যদি আরেকটা সমীকরণ, বিভিন্ন সমীকরণ আরেকটা দেখে বলছি, তাহলে y সমান a sin ওমেগা টি মাইনাস কে, এই সমীকরণ একটা যদি সঠিক সমীকরণ হয়ে থাকে, সেখান থেকে আমাকে ওমেগার মাত্রা কে এর মাত্রা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে এই সমীকরণ থেকে আমাকে ওমেগার মাত্রা কত আর হচ্ছে কে এর মাত্রা কত আমাকে নির্ণয় করতে হবে। এখন সাইনের যে অপেক্ষকে যেটা থাকে, এটা মাত্রাহীন হয়ে থাকে, তাহলে এই যে টোটাল কোয়ান্টিটিটা, এটা একটা মাত্রাহীন রাশি, এটা মাত্রাহীন। এটা মাত্রাহীন হওয়া মানেই নিশ্চয়ই মাত্রাহীনগুলোর মধ্যেই তাদের যোগ বা বিয়োগ ঘটে থাকবে। তাহলে ওমেগা টি এটাও একটা মাত্রাহীন, ওমেগা টি মাত্রাহীন মানে একক ধরতে পারি 1, অর্থাৎ ওমেগার মাত্রা এবং টি এর মাত্রা সমান 1। তাহলে এখান থেকে ওমেগার মাত্রা আমরা পেতে পারি টি মাইনাস 1। ঠিক একইভাবে কে এক্স এর মাত্রা থেকেও আমরা বলতে পারি এটাও মাত্রাহীন হবে। তাহলে কে এর মাত্রা হবে কি, যে 1/x এর মাত্রা,
এক্স মানে একটা যদি সরণকে বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে l-1। তাহলে এই সমীকরণটা থেকে আমরা বিভিন্ন ভৌত রাশির মাত্রাগুলো সমমাত্রার নীতি প্রয়োগ করে কিন্তু আমরা করে ফেলতে পারি। তো আরো মাত্রা দিয়ে কিন্তু অনেক প্রবলেম আছে। তো সমীকরণ গুলো দিয়ে যে ধরনের প্রশ্নগুলো সাধারণত আসে আমরা এখানে আলোচনাটা করলাম। আরো পরবর্তীকালে তোমরা নিজেরাও কিছু প্রবলেম করবে যাতে করে তোমরা কিন্তু করতে পারো। তো এরপরে চলে আসছি কোন সমীকরণ আমরা গঠন করতেও পারি। সমীকরণ যাচাই যেমন করলাম, কোন সমীকরণ যে গঠন করে ফেলতে পারি ভৌত রাশিগুলো দিয়ে কিভাবে নির্ভরশীল সমীকরণ গঠনও করতে পারি। দ্বিতীয় নম্বর আমরা সমীকরণ গঠন করে ফেলতে পারি। সমীকরণ গঠনটা আমরা কি করে করব? তো আমরা কতগুলো এক্সাম্পল থেকেই করব। যে যেমন ধরো বলছি কোনো একটা ভৌত রাশি কিভাবে অন্য কোনো ভৌত রাশিগুলোর উপর যদি নির্ভর করে আছে যেটা যদি জেনে ফেলতে পারি তবে সেইটার সম্পর্কিত আমরা সমীকরণ কিন্তু বের করে ফেলতে পারি। যেমন ভাবে আমরা করছি একটা প্রবলেম, ধরো আমরা দশম শ্রেণীতে জুলের সূত্র পড়েছিলাম। জুলের সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে। আমরা দশম শ্রেণীতে পড়েছিলাম কোনো একটা তড়িৎ পরিবাহীতে তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে রোধ আর থাকলে টি সময় ধরে যদি প্রবাহিত হয় এখানে কত তাপ উৎপন্ন হয়, এই পরিবাহীতে বর্তনীতে কত তাপ উৎপন্ন হবে না I² আর টি। তো এই সমীকরণটাকেও আমরা মাত্রাগত দিক থেকেও আমরা আলোচনা করতে পারি যে কত তাপ উৎপন্ন হবে কোন পরিবাহীর রোধ। তাহলে আমি যদি তাপ উৎপন্ন তাপের মানটা আমি ধরে নিলাম যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করবে, ধরো কারেন্টের x এর সমানুপাতিক, রোধের y এর সমানুপাতিক, টাইমের z এর সমানুপাতিক। তাহলে এই জুলের সূত্রটাকে আমরা মাত্রাগতভাবে আমরা আলোচনা করতে চাইছি, যে আমরা নির্ণয় করতে চাইছি ধ্রুবক রাশিটা বর্জিত। তাহলে এই সমীকরণে h টাকে সমানুপাতিক ধ্রুবক একটা ধ্রুবক নিয়ে চলে এলাম k into I⁴x R⁴y T⁴z। তো এখন তড়িৎ প্রবাহ মাত্রা এর যে মাত্রা আমরা জানি এটা একটা এসআই পদ্ধতিতে যে বিভিন্ন 7টা মাত্রা রয়েছে তার মধ্যে এই মাত্রা একটা গুরুত্বপূর্ণ মাত্রা। তো এবং এটা একটা মৌলিক মাত্রা। তো রোধের মাত্রা এবং সময়ের মাত্রাটা আমরা যে রোধের মাত্রাটা নির্ণয় করতে গিয়ে আমরা ওহমের সূত্র থেকে VR সমান V/I, আবার বিভব সমান আমরা জানি কি কার্য বাই আধান, আবার I থাকছে। তাহলে W/Q মানে কি I × T, আরো একটা I আগে থেকে আছে, তাহলে হয়ে গেছে W। এবার W এর মাত্রাটা কি mL²T-2/I² এটা। তো এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি mL²T-1 আর I⁻², এইটাই হচ্ছে রোধের মাত্রা। ঠিক আছে, mL²T-2 আর IT, Q মানে কি IT আর I একটা তো ছিল। তো এইভাবে রোধের মাত্রাটা আমরা জানলাম। তো উভয় পক্ষে মাত্রাটা নিয়ে পাই, এই সমীকরণে উভয় পক্ষে মাত্রা নিলে এটা কার্য, তাপ উৎপন্ন হচ্ছে, তাপ শক্তির মাত্রা কার্যের মাত্রা একই, তাহলে mL²T-2। আর এই পাশে I এর মাত্রাটা আমরা জানি I⁴x, আর এর মাত্রার জায়গায় আমরা বসাবো হচ্ছে কত mL²T-1 I-2 আর T⁴z। তো এই সমীকরণটাকে আমরা লিখছি mL²T-2। আর যেহেতু এই পাশে একটা ভৌত রাশি এসে গেছে I এসেছে, তো আমরা এখানে I⁻0 করতে পারি, I নেই পাশে। তো এই পাশে I⁻x সঙ্গে সঙ্গে এখানে আছে -2y হচ্ছে, আর সঙ্গে সঙ্গে m⁻ কত হচ্ছে, m⁻ কিন্তু y আছে, l⁻ কত আছে 2y আছে, আর t⁻ কত রয়েছে m হলো l হলো t⁻ যে z রয়েছে আর -y রয়েছে, তাহলে z - y, এই যে -y আর z, এটা একটু সতর্কতার সঙ্গে করতে হবে। তো এরপরে সমমাত্রার নীতি থেকে
সমমাত্রার নীতি কি বলছে? সমমাত্রার নীতি কি বলছে যে এই সমীকরণের যদি সঠিক হতে হয় তাহলে উভয় পক্ষের মাত্রা একই হবে। উভয় পক্ষের মাত্রা একই হওয়া মানে এম এর মাত্রার সঙ্গে এপাশে এল এর মাত্রা, এপাশে এম এর মাত্রার সঙ্গে এপাশে এল এর মাত্রা বা যা যা থাকবে সবার মাত্রাগুলো একই হতে হবে। তাহলে এম এর মাত্রা যদি কম্পেয়ার করি তাহলে পেয়ে যাচ্ছি y সমান 1, এল এর মাত্রা যদি কম্পেয়ার করি পেয়ে যাচ্ছি 2 সমান বা 2y সমান 2, বা এখান থেকে তো সেই y 1 পেলাম। আবার t এর সঙ্গে এপাশে যদি মাত্রাটা দেখি অর্থাৎ z মাইনাস y সমান আমরা পেয়ে যাব কত? z মাইনাস y সমান পেয়ে যাচ্ছি -2। এখন y সমান তো আমরা জানি 1 পেয়েছি, তাহলে z সমান কত হবে? -2 প্লাস 1, -1 হচ্ছে। z সমান -1 হওয়ার তো কথা নয়, আমাদের কোথাও একটা ভুল হয়েছে, সঠিকভাবে যাচাই করতে হবে। এই সমীকরণ তো সঠিক হচ্ছে না, তো এখানে যাচাই করতে সরি এখানে আমরা দেখতে পাচ্ছি রোধটা যেখানে করেছিলাম, তো এইখানে আমাদের একটা ভুল হয়ে গেছে। এ টি টু দি পাওয়ার -2 আর টি নিচ থেকে উঠলে টি টু দি পাওয়ার -3 হবে। ভুল হয়েছে, নিশ্চয়ই বোঝা গেছে। এইখানে ভুল হওয়ার জন্য রোধের মাত্রাটা টি টু দি পাওয়ার কিন্তু টি টু দি পাওয়ার -3 হবে। টি টু দি পাওয়ার -3 হলে তাহলে এখানে টি টু দি পাওয়ার -3y, তাহলে z -3y হবে, z -3y। তো এই z -3y সমান এক্ষেত্রে আমরা পাবো -2, z -3y। তাহলে এক্ষেত্রে 3y মানে 3 এবার এলে কত +3 হবে, +3, তাহলে এখানে হবে +1। তো নিশ্চয়ই পেয়ে যাচ্ছ y সমান 1 পেলাম, z সমান 1 পেলাম, আর আবার z সমান 1 পেলাম, y সমান 1 পেলাম। x টার মান আমরা পাবো কি করে? এই যে i এর মাথায় যেটা আছে জানি x - 2y, এইটা সমান নিশ্চয়ই 0। এখান থেকে আমরা পাচ্ছি x সমান 2y, আবার y এর মান 1, তাহলে x সমান হচ্ছে কত? 2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সমীকরণ সমাধান করলে x সমান 2, y সমান 1, z সমান 1। তাহলে এই সমীকরণটা যেটা আমরা বের করতে চেয়েছিলাম, যে সেই সমীকরণটা তাপের সূত্রটা যেটা পাবো k * I² R * T। এটাই হচ্ছে আমরা জুলের সূত্র থেকে যেটা পেয়েছিলাম, সেই পদ্ধতিতে তার মিল আছে, কিন্তু এই ধ্রুবকটা সম্পর্কে আমরা এখানে তথ্য পাচ্ছি না। তাহলে এইভাবে জুলের সমীকরণটাও আমরা নির্ণয় করতে পারি। এরপরে আমরা চলে আসছি আরেকটা সমীকরণ, যে ভ্যান ডার ওয়ালস সমীকরণে চলে আসছি। একটা তোমরা গ্যাস চ্যাপ্টারে যেটা পড়েছো, তো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা প্রকৃতপক্ষে আদর্শ গ্যাস সমীকরণ থেকেই কিন্তু নির্ণয় করা হয়েছে। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি? ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা যে আদর্শ গ্যাস সমীকরণ পড়েছি, যে P × V সমান N × R × T। N মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ যে PV সমান nRT, আইডিয়াল আদর্শ গ্যাস I বললাম। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণটা গ্যাস সম্পর্কিত হবে সেটাকেই বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল গ্যাস সমীকরণ। তো সেক্ষেত্রে আমরা জানি P যে রিয়েল যে ফোর্সটা, চাপ প্রেসারটা, P রিয়েলটা কিন্তু P যে আদর্শ থেকে একটু বেশি, P রিয়েলটা প্রকৃতপক্ষে কি হচ্ছে যে PI থেকে কিছু বাদ যাচ্ছে, সেই বাদের মানটা কত? কোনো একটা গ্যাস যে বদ্ধ জায়গায় যখন কোনো গ্যাস রাখছে, এই অণুগুলো কিন্তু যখন দেওয়ালের দিকে ধাক্কা দিতে যাচ্ছিল তাদের কিন্তু সেই গতিতে ধাক্কা দিতে পারছে না, কারণ কি তার পেছনে থাকা অণুগুলো সমানভাবে কিন্তু তাকে টেনে রেখেছে। এই দিকের গতিটা কিন্তু তুলনামূলকভাবে কম হচ্ছে, কারণ এই দিকে বিভিন্ন দিকে যে ফোর্সগুলো কাজ করে সেই ফোর্সগুলো, কারণ এই দিকে বেশি পরিমাণে কণা থাকার জন্য তাদের রেজাল্ট্যান্ট ফোর্সটা কিন্তু ইনওয়ার্ড কাজ করে, F রেজাল্ট্যান্ট। কোনো একটা পাত্রে অবস্থিত দেওয়ালের দিকের যে কণাগুলোর উপর একটা কেন্দ্রমুখী একটা বল টেনে রেখেছে, তাহলে ওরা কিন্তু সেই গতিতে ধাক্কা দিতে পারছে না। তাহলে কত বলের মানটা নির্ভর করবে? বলটার মান কিন্তু ওর ভেতরে যতগুলো অণু থাকবে তার উপর নির্ভর করবে না। অণুগুলো আমরা যদি এই গ্যাস চেম্বারটাকে আরো বড় করে দিই তাহলে অণুগুলো তো আরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ অণুর যে ঘনত্বের উপর নির্ভর করবে। তাহলে অণুর ঘনত্বের উপর নির্ভর করবে, যদি এটা মোল সংখ্যাকে বোঝায়, আর আয়তন যদি ভি হয়, আয়তন মানে কি এই যে পাত্রের আয়তন, তাহলে সেই গাঢ়ত্বের উপর
মোলের যে গাঢ়ত্বের উপর কিন্তু চাপটা নির্ভর করবে। দ্বিতীয়ত চাপের আরেকটা অংশ কিসের উপর নির্ভর করবে না, যে কণাগুলো ধাক্কা দিতে যাচ্ছে তাদের উপর নির্ভর করবে, তাদের সংখ্যাটার উপর, তাদেরও ঘনত্ব কত, অর্থাৎ দুটো জিনিসের উপর নির্ভর করবে, মাঝখানে যে অণুগুলোর ঘনত্ব, আবার সাইডের দিকে দেওয়ালের যে যারা ধাক্কা দিতে যাচ্ছে তাদের অণুগুলোর ঘনত্বের উপরও নির্ভর করবে, অর্থাৎ n/v সেই যে তাদের উপর কিন্তু নির্ভর করবে প্রেসারটা বাদ যাবে। তো সেই টার্মটা তাহলে প্রকৃতপক্ষে যে pi-n²/v, এই যে বাদ যাওয়ার মানটাতে একটা ধ্রুবক থাকবে, অর্থাৎ যে চাপটা বাদ যাচ্ছে প্রকৃতপক্ষে সেইখানটা কার কার দুটোর উপর নির্ভর করছে, প্রপোর্শনাল টু নির্ভর করছে কারেকশন টার্মটা। তো সেই কনস্ট্যান্ট হিসাবে আমরা রাখছি একটা ধ্রুবককে a, তাহলে a × n²/v², তাহলে p যে r n²a/v², তাহলে এইরকম ভাবে তাহলে প্রকৃত যে আইডিয়াল প্রেসারটা কত, pr প্লাস কি হচ্ছে a × n/v তার হোল স্কয়ার। তাহলে এই আদর্শ গ্যাস সমীকরণ যেটা আমরা থেকে ভ্যান ডার ওয়াল সমীকরণে পাচ্ছি, p জায়গায় বসাবো p প্লাস এটা p রিয়েল প্রকৃতপক্ষে a × n/v এর হোল স্কয়ার। তো আমরা n/v এর হোল স্কয়ার হিসাবে কেন রেখেছি, যাতে করে তোমাদের সেই ধারণাটা অনুভব থাকে ভেতরে যে কত পরিমাণ তাদের চাপটা কমবে, দুটো অণুগুলোর গাঢ়ত্বের যে বর্গের সমানুপাতিক থাকে এবং একটা সমানুপাতিক ধ্রুবক হিসাবে এটা এসেছে, তাহলে কত পরিমাণ বাদ যাবে। ঠিক একইভাবে আয়তনের ক্ষেত্রে আমরা আয়তনটা আদর্শ গ্যাসের আয়তন ধরেছিলাম যে অণুগুলোর কোনো যে আয়তন নেই, তাহলে প্রকৃতপক্ষে যে আয়তনটা রিয়েল আয়তনটা সেটা কি হচ্ছে না, সেটা কিন্তু ভি আইডিয়ালের সঙ্গে সঙ্গে অণুগুলোর আয়তনও যোগ করতে হবে। অণুগুলোর আয়তন যদি যোগ করি সেটাকে বলা হচ্ছে, আমরা সেখানে একটা বি কনস্ট্যান্ট একটু মোল সংখ্যা, কত মোল থাকবে সেই মোল অনুযায়ী প্রত্যেকটা গ্যাসের অণুগুলোর যে যতগুলো অণু থাকবে তত অণু গুণিতক একটা অণুর যে আয়তন। তাহলে এই এন বিটা হচ্ছে প্রতিটা অণুর গড় আয়তন। তাহলে এই আয়তনটা কিন্তু যুক্ত হয়েই কিন্তু রিয়েল আয়তনটা, প্রকৃতপক্ষে যে গ্যাসের চেম্বারের যে আয়তনটাকে আমরা ভি ধরেছিলাম, যেখানে অণুগুলোর আয়তন কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, তো প্রকৃতপক্ষে সেই যে আয়তনটা প্রকৃতপক্ষে যেটাকে আমরা বাস্তব আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন হিসেবে ধরেছিলাম, সেইটার সঙ্গে নিশ্চয়ই ওটা যোগ হয়ে আছে। তাহলে রিয়েলটা এটা, তাহলে প্রকৃত আয়তনটা কত, প্রকৃত আয়তনটা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরার জন্য যে আয়তনটা হওয়া উচিত সে ভি রিয়েল বলতে কি, এই যে ভিটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ভি থেকে কিছু কিন্তু বাদ যাবে, এন বি। তাহলে এই সমীকরণে ভি এর জায়গায় যদি বসাই ভি মাইনাস এন বি সমান এন আর টি, এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণ। তো এই সমীকরণটা আমরা তো নির্ণয় করেছি, এই সমীকরণ থেকে এখানে ভ্যান ডার ওয়াল নির্ণয় করেছিলেন। তো এই সমীকরণটা থেকে আমরা এই ধ্রুবকের মাত্রাটা আমরা নির্ণয় করতে চাই। তো যেহেতু সমমাত্রার নীতি থেকে আমরা সহজেই বের করে ফেলতে পারবো, সমমাত্রার নীতি অনুযায়ী এই যে চাপের মাত্রার সঙ্গে নিশ্চয়ই এইটার মাত্রা একই হতে হবে, অর্থাৎ এ এর মাত্রা আর এন এর মাত্রা আর ভি এর মাত্রা, ভি স্কয়ারের মাত্রা, এইটা সমান মাত্রা প্রেসারের মাত্রা হবে। সেইখান থেকে আমরা এ এর মাত্রাকে আমরা নির্ণয় করব। এ এর মাত্রা সমান তাহলে কি হবে, বা এর মাত্রা ইনটু মোল স্কয়ার, এন এর মাত্রা কত, মোল সংখ্যাকে বোঝাচ্ছে মোল স্কয়ার, আর হচ্ছে কত আয়তন এল কিউব, তাহলে এল টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, সমান কত মোল স্কয়ার বাই এল টু দি পাওয়ার 6 সমান প্রেসার মানে কত এম এল টি মাইনাস 2 বাই এল স্কয়ার দিয়ে ভাগ হলে এল মাইনাস 1। তাহলে এইখান থেকে আমরা এ এর মাত্রা আমরা কি করে পাবো, এ এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 আর 6 গুণ হলে এল টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, টি টু দি পাওয়ার -2 থাকছে বাই মোলটা দিয়ে যখন ভাগ হবে মোল টু দি পাওয়ার -2। এইভাবে হবে কিন্তু ভ্যান ডার ওয়াল সমীকরণে এ এর মাত্রা। ঠিক একইভাবে এখান থেকে আমরা বি এর মাত্রাটাও নির্ণয় করে ফেলতে পারি, এটা আর আমরা করছি না।
তো এই সমীকরণ গঠন করার ক্ষেত্রে আমরা একটা সমীকরণ এমন তৈরি করব যেখানে আমরা বলেছিলাম যে ক্যামার্স রুলটা কিন্তু কি জিনিস সেটা তোমরা একটু বুঝতে চেষ্টা করবে, এবং সেটা আমরা এখানে একটু বুঝিয়ে দেব, যেখানে ডিটারমিনেন্টটা কিন্তু আমাকে প্রয়োগ করতে হবে। তো যেমন আমরা একটা দুয়ারি মজুমদার বা বিভিন্ন বইতে এই প্রবলেমটা রয়েছে যে কি, অর্থাৎ এই সমীকরণটা আমরা গঠন করার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ক্র্যামার্স রুলকে ইউজ করব। ক্র্যামার্স রুল যে সলিউশন করার, অর্থাৎ বিভিন্ন যে ইকুয়েশনকে সমাধান করার একটা প্রসেস, নতুন প্রসেস আমরা জানবো, সেটা ইউজ করি। যেমন একটা পর্যায়কাল, কোনো একটা জায়গায় যে বিস্ফোরণের ফলে যে কোনো একটা কণার কম্পনটা হচ্ছে, সেই কম্পনটার পর্যায়কাল সেটা কি বলেছে যে চাপের উপর নির্ভর করে, আর কিসের উপর নির্ভর করে, ঘনত্বের উপর নির্ভর করে, আর কিসের উপর নির্ভর করবে, ওর শক্তির উপর নির্ভর করে। তো এখন আমরা পর্যায়কালটাকে ধরে নিলাম, পর্যায়কালের চাপের উপর যেহেতু নির্ভর করবে এবং ওই যে পর্যায়কালটা আমরা নির্ণয় করতে যাচ্ছি, তাহলে আমরা ধরে নিলাম চাপ টু দি পাওয়ার এ, ডি টু দি পাওয়ার, ধরো আমরা এক্স, ডি টু দি পাওয়ার ওয়াই, এনার্জি টু দি পাওয়ার জেড, এইরকম ভাবে ওরা নির্ভর করবে। এবং যে একটা কনস্ট্যান্ট আমরা নিয়ে চলে আসি কে ইন্টু পি টু দি পাওয়ার এক্স, ডি টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার জেড। তো এই সমীকরণে আমরা যে সবগুলো ভৌত রাশি, যেখানে পি কে আমরা কি বলেছি, যে চাপ, চাপের মাত্রা নিশ্চয়ই তোমরা জানো, চাপ মানে কি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আয়ত ডেনসিটি ঘনত্ব, তাই তো বই প্রশ্নে ঘনত্ব রয়েছে, ঘনত্বের মাত্রা এম এল -3, আর এনার্জির মাত্রা নিশ্চয়ই জানো এম, এটা শক্তি বলে দিচ্ছি, তাহলে এম এল স্কোয়ার টি -2। তাহলে এইগুলোকে বসিয়ে আমরা যদি উভয় পক্ষের মাত্রা নিই, তাহলে উভয় পক্ষের মাত্রা নিয়ে পাই, উভয় পক্ষের মাত্রা নিয়ে পাই, উভয় পক্ষে যদি আমরা মাত্রা নিই এই সমীকরণটা সলিউশন করতে গেলে তোমরা দেখবে যে এই পাশে টিটা একটা সমপর্যায়কাল, টি এর মাত্রা টি, তাহলে বাকিগুলো 0, এম টু দি পাওয়ার 0, এন টু দি পাওয়ার 0। এই পাশে কে এর মাত্রা একটা ধ্রুবক রাশি, এর কোনো মাত্রা হবে না, তাহলে এটা হবে মাত্রাহীন। পি প্রেসারের মাত্রা যেটা আমরা বলেছি, তাহলে এম এল -1 টি -2 হোল টু দি পাওয়ার এক্স। ডি যার মাত্রা বলেছি এম এল টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার ওয়াই। ই যার মাত্রা কত, এম এল স্কোয়ার টি -2 হোল টু দি পাওয়ার জেড। তো এভাবে আমি মাত্রাগুলোকে সমমাত্রা নীতি প্রয়োগ করার আগে আমি করে নিচ্ছি, একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি। এম টু দি পাওয়ার কত হবে, এম টু দি পাওয়ার এখানে এক্স আছে, এখানে রয়েছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই জেড। তারপরে এল, এল এর যদি দেখি এখানে -x, এখানে -3y, এল এর +2z। এরপরে আমি যদি টিটা ধরি, টি এর ক্ষেত্রে আমরা পাবো -2x, এখানে কিছু নেই, আর হচ্ছে -2z, এটাই হচ্ছে নিশ্চয়ই। তাহলে উভয় পক্ষে আমরা মাত্রা পেয়ে গেলাম। এরপরে আমরা তাহলে এই সমীকরণটা যদি সঠিক হয়, অর্থাৎ যেটা নির্ণয় করতে যাচ্ছি এটা যদি আমরা নির্ণয় করতে হয়, তাহলে উভয় পক্ষের মাত্রা একই হবে। তাহলে সমমাত্রার নীতি থেকে, সমমাত্রার নীতি থেকে উভয় পক্ষের মাত্রাটা একই হবে। তাহলে এম এর মাত্রা যেটা, তাহলে এখানে দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। এল এর মাত্রা তাহলে -x -3y প্লাস 2z ইকুয়াল টু 0। আর টি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি -2x আর -2z ইকুয়াল টু 1। তাহলে এই রকম ভাবে আমরা কিন্তু তিনটা সমীকরণ পেয়ে গেলাম। তো এই সমীকরণগুলোকে এখন সলিউশন করা, এমনি আমাদের যে পরিচিত পদ্ধতিগুলো রয়েছে, আমরা যেগুলো জানি কি অপনয়ন কিংবা হচ্ছে প্রতিস্থাপন, বজ্র গুণন, তো এখানে আমরা বজ্র গুণন পদ্ধতিটাকেও প্রয়োগ করতে পারবো। তো
তো আমরা একটা অন্য প্রসেস আমরা এখানে শিখতে চাইছি, ক্র্যামার্স রুলটা, যেটা অ্যাডভান্স ম্যাথমেটিক্সে অনেক সময় কাজে লাগবে, সহজ হবে। তো এই পদ্ধতিতে সমীকরণ সমাধান করাটা প্রসেসটা হচ্ছে কি, যে এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এইগুলো কে আমরা যখন এক্স এর মানটাকে বের করতে চাইবো, এক্স এর মানটাকে যখন বার করতে চাইবো, এক্স এর সহগগুলোর জায়গায় আমরা এই পাশের সহগগুলো নিয়ে বসাবো, অর্থাৎ কি, এবং তাদের ডিটারমিনেন্ট বার করব। এক্স এর মানটা নির্ণয় করতে গিয়ে তাহলে আমরা কি করব, এক্স এর জায়গায় তাহলে 0 0 1 1 -3 0, এখানে কিছু নেই, তাহলে +0 দিয়ে রাখছি। তাহলে কি হচ্ছে কি 1 -3 0, আর এটা হচ্ছে কি 1 2 -2, আর আরেকটা যে মোট মান দিয়ে ভাগ করব, যেটা কত, এই এক্স ওয়াই জেড এর যে সহগগুলোর ডিটারমিনেন্ট, এক্স ওয়াই জেড এর সহগগুলোর ডিটারমিনেন্ট, অর্থাৎ 1 -1, এই যে 1 -1 -2, তারপরে 1 -3, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1 2 -2, 1 2 -2, এদের ডিটারমিনেন্ট। এই দুটো ডিটারমিনেন্ট বের করতে পারলেই এখান থেকে আমরা বের করতে পারবো। তো ডিটারমিনেন্ট বের করার প্রসেসটা তোমরা যখন জানবে তো আমরা বলে দিচ্ছি। আর ওয়াই এর মানটা যখন বার করবে, তাহলে ওয়াই এর জায়গায় এই যে মানটাকে আমরা বসাবো, বাকি যেভাবে যে সহগগুলো রয়েছে সেই সহগগুলো কিন্তু এমনি থেকে যাবে। তাহলে কি হবে, ওয়াই এর যে মানটা বের করার সময় ওয়াই, তাহলে বাকি যে সহগগুলো 1 -1 -2, 1 -1 -2 থাকলো, এই ওয়াই এর সহগের জায়গায় 0 0 1 বসাবো, 0 0 1 বসাবো। তারপরে জেড এর সহগ বসাবো কত, 1 2 -2, 1 2 -2। আর নিচে তো আমাদের এই যে মূল যে এক্স ওয়াই জেড এর সহগ সেটা সবসময় থাকবে। তো এক্ষেত্রে আমরা সেইটাকে আর লিখছি না, এই ক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। ওয়াই এর এই ডিটারমিনেন্টটা নির্ণয় করতে গেলে প্রথম সংখ্যাটা আমরা 0 ধরে এই -2 ইন্টু -3 ইন্টু -2, -3 ইন্টু -2 বিযুক্ত 2 ইন্টু 0, অর্থাৎ যখন 0টাকে ধরবো, এই 0 রো আর এই কলামটা বাদ যাবে, এই ছোট্টটার ডিটারমিনেন্ট -2 -3, অর্থাৎ ডিটারমিনেন্ট করলে তাহলে 0 যেহেতু ইনটুতে থাকছে, টোটালটা 0 হয়ে যাবে। তারপরে -1 অফ মাইনাস, তারপর টার্মটা যখন নেবো তার সামনে মাইনাস একটা দিয়ে সেই সংখ্যাটা ইনটু, তাহলে ওই রোটা এবং ওই কলামটা বাদ যাবে, তাহলে 0 ইন্টু -2 মানে 0, মাইনাস অফ 2 -2, আর 1 ইন্টু, তারপরে 1 ইন্টু 1 সংখ্যাটা ইন্টু, তাহলে 0 0 মাইনাস অফ -3, 0 মাইনাস অফ -3 মানে +3, এইটা থাকবে উপরে। আর নিচে থাকবে কত, এই ডিটারমিনেন্টটা বের করার জন্য 1 ইন্টু এই যে 3 দুনে 6, তাহলে -3 -2 -6, আর এটা বিযুক্ত 0 6। তারপরে 1 যখন নিব -1 করব, এইটার সঙ্গে যেটা গুণ করব, তাহলে 1 ইন্টু -2 মানে 2 হবে, বিযুক্ত বিযুক্ত মানে প্লাস হয়ে যাবে, +4 হয়ে যাবে। আর 1 ইন্টু 1 ইন্টু 0 মাইনাস এটা, তাহলে 0 -6 হবে। তাহলে এইখানে এটা ক্যালকুলেশন করলে উপরে পেয়ে যাব হচ্ছে কত, 2, এটা 0, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে +3, আর নিচে পেয়ে যাব কত, 6 বিযুক্ত 6, 6 বিযুক্ত 6 -6, তাহলে শুধু -6 থাকবে। তাহলে পেয়ে যাব হচ্ছে কত, -5 এর 6। এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হয়। আর নিচে তাহলে এই যে মানটা আমরা বের করে নিয়েছি -6, তাহলে এই ক্ষেত্রেও -6 হবে। শুধু উপরে ডিটারমিনেন্টটা বের করতে পারলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এটাও করে দিচ্ছি, 1 ইন্টু 0 -2, তারপরে যখন 0 নেব এটা তো 0 হয়ে যাচ্ছে, তারপরে 1 ইন্টু এই 1 ইন্টু 1 -1 আর 0 থাকছে, আর নিচে থাকছে -6। তাহলে এইটা করলে কত হচ্ছে, -2 -1 বাই -6,
তাহলে -3/-6 অর্থাৎ 1/2, 3 দুনে 6, তাহলে হাফ হচ্ছে, পজিটিভ হাফ হচ্ছে। ঠিক একই রকম জেড যখন নির্ণয় করব, জেডটা নির্ণয় করার সময় আমরা কি করব, জেড এর সহগটার জায়গায় এটা বসাবো। তাহলে আগে থেকে নিয়ে আসি বাকি সহগগুলোকে। তাহলে এখানে কত আছে 1 -1 -2, 1 -1 -2, 1 -1 -2, তারপরে 1 -3 0, 1 -3 0, এই জেড এর জায়গায় 0 0 1 বসাবো, 0 0 1। আর নিচে তো আমাদের -6 বের করে রাখা আছে। তাহলে এইটার সলিউশন করলে আমরা পেয়ে যাব 1 ইনটু যখন করব -3 হবে, তারপরে -1 ইনটু -1, আর এটা 0 ইনটু হয়ে যাবে, এটা বাদ দিচ্ছি, তাহলে -6। তাহলে -3 মাইনাসে প্লাস, তাহলে -3 + 1/-6, তাহলে কি হচ্ছে কি -2/-6, 2 3 6, তাহলে কত হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/3। তো এইভাবে ABC, এইভাবে যে ABC এর মানগুলো তোমরা কিন্তু এই ক্র্যামারস রুল অ্যাপ্লাই করে সহজে বের করতে পারো। তোমরা বিভিন্ন পদ্ধতি, যে বজ্রগুণন পদ্ধতি, তোমাদের ফিজিক্সটা বেসিক্যালি তোমাদের কিন্তু গণিতটাকেই করতে হবে। তো সেই জন্য গণিতে বিভিন্ন প্রসেস নিয়ে তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু গণিত করতে তোমাদের আনন্দ পাবে। তো এইখানে তারপরে সলিউশন করে তাহলে আমরা যেগুলো পেয়ে গেলাম, x এর মান পেলাম কত, x এর মানে যে পেলাম -5/6, -5/6, y এর মানে পেলাম 1/2, 1 আপ, আর একটা আছে z সমান পেলাম 1/3। তাহলে নিশ্চয়ই এই দুটো সমীকরণ যোগ করলে এই যে সেটা মিলে যাচ্ছে, সঠিক হয়েছে কিনা, এই যে মানটা সঠিক বেরিয়েছে কিনা, x + y + z যদি করো নিশ্চয়ই 1 এর 2 আর 1 এর 3 যোগ করলে হবে 5 এর 6, 5 এর 6 -5 এর 6 যোগ, ঠিক আছে, সমীকরণটা আমাদের সমাধান। তাহলে যে টাইম পিরিয়ডের যে মানটা আমাদের বের হবে সেটা কি হবে, সঠিক মানটা t = k * p⁻, x মানে কত -5 এর 6, d⁻, y মানে কি হাফ, e⁻, 1/3। তাহলে এটা একটা সমীকরণ যেখানে আমরা সমাধান করার ক্ষেত্রে একটা অ্যাডভান্স রুলকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সমস্যাটা সমাধান করলাম। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে একটু অসুবিধা হয়েছে, তোমরা নিজেরা একটু বুঝে বুঝে চেষ্টা করবে কিভাবে আমরা অ্যাপ্লাইটা করেছি। তো এইখানে সমীকরণগুলোর মধ্যে আমরা সমীকরণ গঠন যেমন করতে পারি, আরও কয়েকটা সমীকরণ আমরা গঠন করতে পারি। তবে আমাদের এই ভিডিওটাকে আর বেশি বড় যাতে না হয়, আমরা আর কয়েকটা মাত্র সলিউশন করে আমরা এখানটায় ক্লাসটাকে শেষ করব। যেমন কতগুলো প্রবলেম তোমাদের বিভিন্ন যে দুয়ারি মজুমদার বইতে তোমরা হয়তো করেছো, যেগুলো সমস্যায় তোমরা পড়েছো, তো সেইগুলো নিয়ে আমরা কিন্তু এর সলিউশনগুলো করব। যেমন যে আমরা যেগুলো করে দিয়েছি সেগুলো থেকে সবই হবে, তবুও আমরা নতুন কিছুগুলো যেগুলো খুঁজে বার করার চেষ্টা করছি একটু। আচ্ছা, কতগুলো গণিতগুলো আমরা যেগুলো বিভিন্ন সালে পড়েছি বা বিভিন্ন একটু অ্যাডভান্স গণিত, সেইগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তো সমীকরণ গঠনের সঙ্গে সঙ্গে আমরা চলে আসছি যে কিছু ধ্রুবকের মান নির্ণয় সম্পর্কিত। তৃতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন ধ্রুবকের যে মাত্রা নির্ণয় সেই সম্পর্কিত গণিত। যদিও আমরা যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা আলোচনা করলাম সেটাও কিন্তু প্রকৃতপক্ষে সেই ধ্রুবকের মাত্রাটা নির্ণয় সেখানে একটা করে ফেলেছি। তো আমরা কয়েকটা ছোট ছোট সম্পর্ক থেকে কি করে মাত্রাগুলো নির্ণয় করতে হবে। যেমন একটা সম্পর্ক দেওয়া আছে p = a - t² বাই হচ্ছে bx, এই একটা সমীকরণ দেওয়া রয়েছে যেখানে বলা রয়েছে p হচ্ছে কি চাপকে বোঝাচ্ছে, আর t হচ্ছে সময়কে বোঝাচ্ছে, আর x হচ্ছে দূরত্বকে বোঝাচ্ছে। তো এই সমীকরণ থেকে বলেছে কি যে a আর b এর মাত্রা, a/b এর মাত্রাটা কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণটা থেকে আমরা প্রথমে কি করব, যে সমমাত্রার নীতি অ্যাপ্লাই করব। সমমাত্রার নীতি থেকে তোমরা বুঝতেই পারছো,
তাহলে এই পাশে চাপের মাত্রা মানে এই পাশের পুরোটাই চাপের মাত্রাকে নির্দেশ করবে। আবার আমরা যদি পৃথকভাবে এই ছোট্ট অংশটাকে টার্গেট করি, কোন সমীকরণটাকে দেখি, এই সমীকরণটা থেকে এইটা থেকে এটা বাদ যাচ্ছে মানে কি সমমাত্রার নীতি থেকে আমরা কি বলতে পারি যে এ এর মাত্রা সমান করার মাত্রার সঙ্গে সমান হবে টি স্কোয়ারের মাত্রার সঙ্গে সমান হবে, কারণ যেহেতু এটা থেকে বাদ যাচ্ছে। আবার এই পাশের পুরোটার মাত্রা চাপের মাত্রার সঙ্গে সমান হবে, তাই তো? অর্থাৎ কি বি এর মাত্রা এক্স এর মাত্রা সমান কি হবে যে টি স্কোয়ারের মাত্রা, এইটার মাত্রা ভাজিত পি এর মাত্রা। আমরা এই যেহেতু বি এর মাত্রা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে বি এক্স টার্মটাকে যদি আমরা উপরে তুলে নিয়ে চলে আসি এ মাইনাস টি স্কোয়ার, আমরা ধরো লিখে রাখছি একটা সমীকরণ এ মাইনাস টি স্কোয়ার বাই পি এর মাত্রা, তাহলে এ মাইনাস টি স্কোয়ারের মাত্রা বাই পি স্কোয়ারের মাত্রা। এইখান থেকে আমরা যদি বি এর মাত্রা আর এক্স মানে একটা সরণকে বোঝাচ্ছে, দূরত্বকে বোঝাচ্ছে, তাহলে এটার মাত্রা কত এল সমান কত এটা টি স্কোয়ার ভাজিত প্রেসারের মাত্রা আমরা জানি কত এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। তাহলে এক্ষেত্রে বি এর মাত্রাটা কি হবে এলটা দিয়ে আরো ভাগ হবে, তাহলে হয়ে যাচ্ছে এমটা উপরে উঠলো, এমটা উপরে উঠলে মাইনাস ওয়ান, তো এল স্কোয়ারটা এলটা যখন এখানে এসে গুণ হবে এটা জিরো হয়ে যাবে, তাহলে থাকছে কত টি টু দি পাওয়ার 4, তাই তো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার 4, এইটাই হচ্ছে বি এর মাত্রা। তাহলে এ এর মাত্রা এটা বেরিয়েছিল, টি এর মাত্রাটা বেরিয়েছে, অতএব আমরা যদি দেখি এ বাই বি এর মাত্রাটা আমরা যদি নির্ণয় করি তাহলে কি পাবো এ এর মাত্রার জায়গায় আমরা বসাবো টি স্কোয়ার আর বি এর মাত্রার জায়গায় বসাবো এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, তাহলে টি টু দি পাওয়ার 4 কেটে গিয়ে টি স্কোয়ার থাকছে, তাহলে হয়ে যাবে এম টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস 2। তো এইভাবে আমরা সমমাত্রার নীতিটাকে কোথায় কোথায় ইউজ করলাম, এই ছোট্ট একটা পার্টে সমমাত্রার নীতি ইউজ করে আমরা পেলাম। তাহলে হরে বা লবে, সরি উপরটাকে লব বলে, লবে আমরা যদি সমমাত্রার নীতি থেকে পেয়ে যাচ্ছি এইটা। আবার কি উভয় পক্ষে সমমাত্রার নীতি অ্যাপ্লাই করে, উভয় পক্ষে সমমাত্রার নীতিটাকে যদি অ্যাপ্লাই করি সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি এর মাত্রাটা। তো এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আরো যে সমস্যাগুলো রয়েছে নিশ্চয়ই এবারে তোমরা পেরে যাবে, তো আমরা সেগুলোতে আর যাচ্ছি না। এবং বিভিন্ন যে সমীকরণগুলো নির্ণয় করাটা তোমরা কিন্তু এবারে চেষ্টা করলে পারবে যে কোনো একটা ভৌত রাশির যে সমীকরণটা যদি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা যদি আমরা অনুমান করতে পারি, যেমন সেই সমীকরণটা আমরা মাত্রা বিশ্লেষণ করে নির্ণয় করে ফেলতে পারি। তো সেই রকম একটা সমীকরণ আমরা করতে যাচ্ছি, যেমন হচ্ছে কি যে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ যাকে বলা হচ্ছে। তো প্রান্তিক বেগ কাকে বলে, কোন ভৌত রাশির সমীকরণ নির্ণয়, এটা আমরা করতে পারি 4 নম্বর এক্সাম অ্যাপ্লিকেশন এসে বলতে পারি, যদিও আমরা করেছি বিভিন্নগুলো। তো যেমন ভাবে এখানে আমরা করছি যে প্রান্তিক বেগ অর্থাৎ কি টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি কি, যখন কোনো একটা বস্তু একটা বেগ ধ্রুবক বেগ নিয়ে অর্জন করবে, যেই বেগটা আর বাড়বে না। তো যখন কোনো বস্তুর বেগ বাড়ছে না, ভি কনস্ট্যান্ট বেগে যাচ্ছে, ভি সমান স্থির হয়ে যাচ্ছে, তাহলে দুটো সিচুয়েশন হতে পারে, বল তারপরে বল জিরো, অর্থাৎ নেট ফোর্স জিরো হয়ে দাঁড়াচ্ছে, তখন তার কোনো ত্বরণ নেই, সমবেগে যাচ্ছে। তো এই রকম ব্যাপারটাকে কখন ঘটে, যখন কোনো একটা বিস্তৃত সুবিস্তৃত যে কোনো সান্দ্র মাধ্যম যার সান্দ্রতা এনটা মাধ্যম দিয়ে ও পড়ছে, সেই মাধ্যমের মধ্য দিয়ে কোনো একটা বস্তু পড়ছে যার ব্যাসার্ধ ধরো বলছি আর। আমরা ব্যাসার্ধ কেন বলছি না, যে কোনো বস্তুর আকৃতি আমরা সহজে ধরার জন্য এখানে গোলাকৃতি একটা বস্তু নিয়েছি এবং তার ব্যাসার্ধ বলছি আর। এই মাধ্যমের মধ্য দিয়ে পড়ার সময় তাহলে এ যে বেগে বাড়তে বাড়তে বেগ বাড়তে থাকবে, কিন্তু এক সময় আসবে একটা স্থির বেগ নিয়ে এসে পড়বে, ভিটি টার্মিনাল অর্থাৎ স্থির বেগ অর্জন করবে এবং সেটা নিয়েই পড়বে। এবং এই সময় তাহলে এখানে ওই টার্মিনাল ভেলোসিটিটা অর্জন করতে সাহায্য করেছে কে কে,
ভিটিটা অর্জন করতে সাহায্য করেছে, এইখানের সান্দ্রতা নিশ্চয়ই সাহায্য করেছে, যে ওজন, এই যখন একে mg ওজন দিয়ে টানছে, এই বস্তুটার ভর যদি m এবং ওইখানে অভিকর্ষ ত্বরণ যদি g হয়ে থাকে, সে অভিকর্ষ বলের অধীনে যখন পড়ছে তাহলে তার উপরও নির্ভর করবে, সান্দ্রতার উপরও নির্ভর করবে, বস্তুটার ব্যাসার্ধের উপরও নির্ভর করবে, আর হচ্ছে কি ওই যে ওজনের উপর নির্ভর করবে, তাই তো? কারণ আমরা যখন সান্দ্রতা চ্যাপ্টারটা তোমাদের পড়াবো সেখানে জানবো কোনো একটা বস্তু যখন গতিশীল হয়, গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে তার বিপরীত দিকে যে কণাগুলো জোরে পড়ছে ঠিক আছে, কিন্তু কণাগুলোর মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি তৈরি হবে। অর্থাৎ কি, যেই কণাটা পড়ছে সেই মাধ্যমের কণাগুলো তার সঙ্গে লেগে থাকে, মাধ্যমের ওই কণাটার গতিবেগ বেশি, তার সঙ্গে মাধ্যমে লেগে থাকে কণাটা গতিবেগ ধীরে 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 গতিবেগের একটা প্রোফাইল তৈরি হবে। অর্থাৎ ভেলোসিটি গ্রেডিয়েন্ট dv/dx এর একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এই দূরত্বের সঙ্গে সঙ্গে এখান থেকে যদি দূরত্ব x এর সঙ্গে এই গতিবেগের বৃদ্ধিটা একটা পরিবর্তন হার দেখো, এটা নেগেটিভ ভেলোসিটি, ভেলোসিটিটা এখানটা সবচেয়ে বেশি, এখানে কম। তাহলে এই যে ভেলোসিটির গতির তারতম্যের জন্য একটা কি হবে, প্রত্যেকটা তল আর একটা তলকে বাধা দিচ্ছে, যেতে দিচ্ছে না, টেনে রাখছে পিছনের দিকে। সেই যে সান্দ্রতা বল যেটা আমরা জেনেছি, নিউটনের সান্দ্রতা বলটা আমরা যেটা পড়বো, সেই সান্দ্রতা বল কিসের কিসের উপর নির্ভর করে, মাইনাস এরিয়ার উপর নির্ভর করে, তলের যে ক্ষেত্রফল, প্রত্যেকটা তলের ক্ষেত্রফলের উপর, সান্দ্রতাঙ্কের উপর এবং ভেলোসিটি প্রোফাইলের উপর dv/dx। তো এইখান থেকে আমরা এই সান্দ্রতার যে মাত্রাটাও নির্ণয় করতে পারি। এবং বিজ্ঞানী নিউটন দেখিয়েছিলেন এই যে বলের মানটা, আমরা পরে দেখাবো যে বলটা মান 6 পাই ইটা আর ভি, এই টার্মিনাল ভেলোসিটি অর্জন করবে। তো সে যাই হোক, আমরা কোনো মাধ্যমের মধ্য দিয়ে, তাহলে প্রান্তিক বেগ কাকে বলে না, n সান্দ্রতাঙ্ক বিশিষ্ট একটি সান্দ্র তরলের মধ্য দিয়ে যদি অভিকর্ষ বলের প্রভাবে একটি ধাতব বল নিচের দিকে পড়তে থাকে, তাহলে একটা সময় তার বেগটা কিন্তু স্থির হবে। তো ওই বেগ স্থির হয়ে যাচ্ছে মানে কি, তাহলে ওজন তো সব সময় কাজ করছে, তাহলে নিশ্চয়ই বিপরীত দিকে আরো একটা বল, কেউ সমান বিপরীত বল এসে গেছে, যার জন্য যেই বলটা অর্জন করেছিল, বেগটা অর্জন করেছিল, সেই বেগ নিয়েই ও চলছে। সেই বেগটাকে বলা হবে যে কি বেগ, যে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। তো প্রান্তিক বেগের রাশিমালাটা আমরা এই যে নিউটনের সূত্র থেকে আমরা বের করে ফেলতে পারি। তো 6 পাই ইটা আর ভি টার্মিনাল সমান কি mg, দুটো বল পরস্পরকে সমান ব্যালেন্স করে দিচ্ছে বলে বেগটা স্থির হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা ভি টার্মিনালটা জানি কত হবে, mg বাই যে 6 পাই ইটা আর, এই সমীকরণটা হবে। তো আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে এই সমীকরণটাতে পৌঁছাতে চেষ্টা করব, যে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে যেখানে আমরা জানলাম এই যে প্রান্তিক বেগটা কার কার উপর নির্ভর করবে না, প্রান্তিক বেগটা নির্ভর করবে ওই সান্দ্র মাধ্যমের উপর, বস্তুটার আকৃতি অর্থাৎ তার ব্যাসার্ধের উপর, সঙ্গে সঙ্গে বস্তুর ওজনের উপর। তো এইখানে আমরা উভয় পক্ষে আমরা ধরলাম যে এর m টু দি পাওয়ার ইটা টু দি পাওয়ার x r টু দি পাওয়ার y mg টু দি পাওয়ার z। তো এইখানে আমরা যদি উভয় পক্ষের মাত্রা নিয়ে পাই বা একটা সমানুপাতিক ধ্রুবক আমরা নিয়ে নিলাম, vt সমান যে কি হচ্ছে k ইন্টু ইটা টু দি পাওয়ার x r টু দি পাওয়ার y mg টু দি পাওয়ার z। তো এই সমীকরণে মাত্রা নিলে কত, m টু দি পাওয়ার 0 lt মাইনাস 1, এটা হচ্ছে টার্মিনাল গতিবেগ, মানে গতিবেগের মাত্রা এটা, k এর মাত্রাহীন রাশি। তাহলে উভয় পক্ষে মাত্রা নিচ্ছি আমরা, উভয় পক্ষে মাত্রা নিচ্ছি, মাত্রা নিয়ে। তো এক্ষেত্রে k এর মাত্রা নেই, ইটার মাত্রাটা আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারি, বা তোমরা যদি ইটার মানটা মুখস্থ রেখে থাকো তো মুখস্থ রাখার কোনো দরকার নেই। তো ইটার মাত্রাটা আমরা এখান থেকে পেয়ে যাব। ইটার মাত্রাটা কি হবে, বলের মাত্রা অর্থাৎ mlt-2 এর মাত্রা বাই এরিয়ার মাত্রা, আর হচ্ছে ভেলোসিটি dv/dx এর মাত্রা, dv/dx এর মাত্রা। তো dv/dx এর মাত্রা মানে dv ছোট্ট গতিবেগের বৃদ্ধি, মানে ওটাও গতিবেগের মাত্রা, অর্থাৎ হয়ে যাচ্ছে mlt-2 বাই l স্কয়ার। dv এর মাত্রা কত, lt-1, আর dx এর মাত্রাও l, তাই তো এই l কেটে চলে যাবে, আর থাকছে কত
তাহলে এল টি মাইনাস ওয়ান বাই নিচে এল আর এল স্কোয়ার, তাহলে এম এল টি মাইনাস টু, তাহলে থেকে যাচ্ছে কত না এম থাকবে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, এই যে মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে এইটা হচ্ছে ইটার মাত্রা। তাহলে কি হচ্ছে ইটার মাত্রার জায়গায় যদি আমরা বসাই, ইটার মাত্রার জায়গায় আমরা কি বসাবো এম এল মাইনাস ওয়ান, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কি বসাবো এক্স, আর মানে দূরত্ব একটা তার ব্যাসার্ধ তার টু দি পাওয়ার ওয়াই, এম জি মানে একটা বল অর্থাৎ কি ভর এম এল টি মাইনাস টু হোল টু দি পাওয়ার জেড। তাহলে উভয় পক্ষে মাত্রা সমান করার আগে একটু সমাধান করে নিচ্ছি। এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড, এল টু দি পাওয়ার কত হবে, এল টু দি পাওয়ার হবে হচ্ছে এল টু দি পাওয়ার হবে মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো। আর টি টু দি পাওয়ার কত হবে মাইনাস এক্স মাইনাস টু জেড, এইটা হচ্ছে। তো এরপরে সমমাত্রার নীতি যদি প্রয়োগ করি, সমমাত্রার নীতি হতে কি পাবো, উভয় পক্ষের মাত্রা একই হবে, এম এর মাত্রা এখানে পাওয়ার জিরো রয়েছে, তাহলে এক্স প্লাস জেড সমান জিরো, এখান থেকে কি পাচ্ছি এক্স সমান মাইনাস জেড। আবার এল এর মাত্রার সঙ্গে যদি কম্পেয়ার করি মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত ওয়ান, তাই তো। এইখান থেকে আর একটা সমীকরণ টি টু দি পাওয়ার টি এর মাথায় যেটা পাচ্ছি যে মাইনাস এক্স মাইনাস টু জেড সমান মাইনাস ওয়ান, অর্থাৎ কি মাইনাস কেটে দিলে উভয় পক্ষ থেকে পেয়ে যাবো কত এক্স সমান মাইনাস টু জেড। তো সমীকরণটা একবার সঠিক হয়েছে কিনা তোমরা দেখে নাও, সমীকরণটা ঠিক আছে কিনা। তো এখানটায় এখানটায় মাইনাস দু জায়গায় আছে, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে এক্স প্লাস টু জেড, এক্স প্লাস টু জেড সমান ওয়ান হবে। তো এক্স প্লাস টু জেড সমান ওয়ান, আবার এখানে এক্স সমান মাইনাস টু জেড, তাহলে এই দুটো সমীকরণকে সমাধান করলে এক্স এর জায়গায় মাইনাস জেড যদি বসাও তাহলে জেড সমান ওয়ান পেয়ে যাবো, তাহলে জেড সমান ওয়ান পেয়ে যাবো, তাই তো। এক্স এর জায়গায় যদি মাইনাস জেড বসাও, মাইনাস জেড আর প্লাস টু জেড, তাহলে জেড সমান ওয়ান। আবার জেড সমান ওয়ান বেরিয়ে গেলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে মাইনাস ওয়ান। আবার এক্স এর মান মাইনাস ওয়ান, তাহলে এই সমীকরণ থেকে আবার কি পাবো ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কেটে যাবে, তাহলে পাবো ওয়াই সমান মাইনাস ওয়ান। তাহলে আমরা পাচ্ছি সমীকরণ সমাধান করে এক্স সমান মাইনাস ওয়ান, ওয়াই সমান মাইনাস ওয়ান, জেড সমান ওয়ান। অর্থাৎ এই সমীকরণে যে সমীকরণের সমাধানটাই কি পাবো যে ভি টার্মিনাল ভেলোসিটিটা আমরা পাচ্ছি কে ইন্টু ইটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ নিচে ইটা চলে যাবে, আরটাও নিচে চলে যাবে, শুধু এম জিটা উপরে থাকবে। তাহলে টার্মিনাল ভেলোসিটির যে রিলেশনটা আমরা নিউটনের যে সূত্র থেকে 6 ইটা রো ভি থেকে আমরা যেটা বের করেছিলাম একই হচ্ছে, শুধু ধ্রুবক মানটা কিন্তু এই ক্ষেত্রে নির্ণয় করা যাচ্ছে না। তো এইভাবে আমরা বিভিন্ন যে মাত্রাগুলো কিন্তু নির্ণয় করলাম। তোমরাও আরো অনেক ধরনের প্রশ্ন তোমরা পাবে, সেইগুলো নিজেরাও কিন্তু করবে।